আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের 11 নম্বর অনুশীলনী থেকে 13 নম্বর অঙ্কের সমাধান করাবো। এখানে বলা আছে নিচের উপাত্তসমূহের গড় এবং উপাত্তের আয়তলেখ আঁকো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সারণী দেওয়া আছে নিচে। এই সারণী থেকে উপাত্তসমূহের গড় নির্ণয় করতে হবে। এরপর উপাত্তসমূহের আয়তলেখ অঙ্কন করতে হবে। তো প্রথমত আমরা উপাত্তসমূহের গড় নির্ণয় করব। তো গড় নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের একটা গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী দরকার, সেই সারণীটা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো সারণীতে আমাদের দেওয়া আছে কি বয়স। তো এটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, আমরা ধরতে পারি বছরে দেওয়া আছে 5 থেকে 6, 7 থেকে 8, 9 থেকে 10, 11 থেকে 12, 13 থেকে 14, 15 থেকে 16, 17 থেকে 18 এভাবে বয়স দেওয়া আছে, সেটা বছরে, এবং এটাকে আমরা শ্রেণী ব্যাপ্তি হিসেবে গণ্য করব। এর পরবর্তীতে দেওয়া আছে গণসংখ্যা 25, 27, 28, 31, 29, 28, 22। আচ্ছা, এখন আমরা গড় নির্ণয়ের জন্য যে সারণীটা প্রয়োজন সেই সারণীটা আমরা এখানে দেখো অঙ্কন করে নিয়েছি। গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী বয়স। তো এই যে বয়সটা যেটা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি আকারে 5 থেকে 6, 7 থেকে 8, এটা আমরা বয়সের জায়গায় বসাবো। 5 থেকে 6, 7 থেকে 8, 9 থেকে 10, 11 থেকে 12, 13 থেকে 14, 15 থেকে 16, 17 থেকে 18, এভাবে 18 পর্যন্ত দেওয়া আছে। এই যে 17 থেকে 18 পর্যন্ত। তো আমরা যেটা এখানে বয়স বা শ্রেণীব্যাপ্তি যেটা দেওয়া আছে সেটা আমরা বয়স বা শ্রেণীব্যাপ্তির জায়গায় লিখলাম। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে গণসংখ্যা আমাদের বসাইতে হবে। তো গণসংখ্যার একটা ঘর নিয়েছে এখানে, এবং গণসংখ্যাকে এফআই দ্বারা নির্দেশ করা হয়। তো এখানে দেখো 25, 27, 28, আমরা গণসংখ্যার জায়গায় 25, 27, 28, 31, 29, 28 এবং সর্বশেষ হচ্ছে 22। আচ্ছা, এই দুইটা সারণীতে আমাদের দেওয়াই আছে বয়স এবং গণসংখ্যা। অতিরিক্ত তোমাদের দুইটা ঘর করতে হবে, সেটা হলো একটা শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে এবং এফআই এক্সআই নির্ণয় করতে হবে। এই দুইটা ঘর এক্সট্রা আমাদের তৈরি করতে হবে। তো দেখো শ্রেণীর মধ্যমানটা আমরা কিভাবে বের করব। শ্রেণীর মধ্যমান বের করার উপায় হচ্ছে 5 আর 6 যোগ করতে হবে, যোগ করে তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এখন দেখো আমরা এখানে শ্রেণীর মধ্যমানটা বের করে দেখাই। 5 যোগ 6 একে ভাগ করব 2 দ্বারা, 5.5, 5.5। এখানে শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 5 থেকে গণা শুরু করতে হয়, 5, 6। আবার এখানে দেখো 7 থেকে 8, তো 7 থেকে গণা শুরু করতে হবে, 7, 8, তার মানে 1, 2, 2 হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। তো 2, 2 করে যোগ করে দিলে আমরা পরবর্তী শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। তো দেখো এখান থেকে 5 থেকে 6, এখানে আমরা শ্রেণী ব্যাপ্তি পাচ্ছি কত? 2। এই 2 যদি আমরা 5.5-এর সাথে যোগ করি তাহলে পাবো আমরা 7.5। এটা পরবর্তী শ্রেণীর মধ্যমান। আবার 7.5-এর সাথে আবার যদি শ্রেণী ব্যাপ্তির 2 যোগ করি তাহলে আমরা পাবো 9.5, পরবর্তী শ্রেণীর মধ্যমান। এবার এর সাথে আবার শ্রেণী ব্যাপ্তির 2 যোগ করলে আমরা পাবো হচ্ছে 11.5, সেটা হচ্ছে 11 থেকে 12 শ্রেণীর মধ্যমান। এবার 13 থেকে 14 শ্রেণীর মধ্যমান বের করতে হলে শ্রেণী ব্যাপ্তির 2 যোগ করতে হবে এর সাথে, তাহলে 13.5 পাবো। 13.5-এর সাথে আবার 2 যোগ করলে 15.5, তার পরবর্তী শ্রেণীর মধ্যমান।
15.5-এর সাথে আবার শ্রেণীব্যাপ্তির 2 যোগ করতে হবে, তাহলে 17.5 পাবো। তো এখন দেখো আমরা সর্বশেষ শ্রেণীর মধ্যমানটা যাচাই করে দেখব আসলে ঠিক আছে কিনা। 17 আর 18 যোগ করতে হবে। তো 17 যোগ হচ্ছে 18, একে ভাগ করতে হবে গ দ্বারা, 2 দ্বারা, 17.5। তো দেখো 17.5 এটা ঠিকই আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ পাই এক্স আই। এ পাই মানে কি? এ পাই মানে হচ্ছে গণসংখ্যা, আর এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যমান। তো গণসংখ্যা আর শ্রেণীর মধ্যমান গুণ করতে হবে, গুণ করে যে গুণফলটা পাবো সেটা হচ্ছে আমরা এই কলামে লিখব। তো এখানে 5.5 এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান এবং 25 হচ্ছে গণসংখ্যা। তো 5.5-এর সাথে 25 গুণ করব। 5.5 গুণ হচ্ছে 25, গুণফল যেটা পাবো সেটা হচ্ছে 137.5। এটা হচ্ছে আমরা এ পাই এক্স আই এর ঘরে বসাবো। এরপরে 7.5 এর সাথে গুণ করতে হবে 27, তাহলে আমরা গুণফল পাবো কত? 202.5। এরপর 17.5-এর সাথে গুণ করতে হবে 22, তাহলে আমরা পাবো হচ্ছে 385। তো দশমিকের পরে কোনো কিছু নাই, তো আমরা শূন্য দিতেও পারি, না দিলেও হয়, এটা কোনো ব্যাপার না। তো দেখো এখানে আমরা শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা গুণ করে যেটা পাইছি সেটা হচ্ছে আমরা এই ঘরে লিখছি, এ পাই এক্স আই এর ঘরে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গণসংখ্যাটা যোগ করতে হবে। তো গণসংখ্যা কতজন ছিল এখানে নির্দেশনা দেওয়া আছে কিনা লক্ষ্য করো। তো এখানে গণসংখ্যার কোনো নির্দেশনা দেওয়া নাই, তার মানে সেটা আমাদের গুণেই বের করতে হবে। তো এখানে গণসংখ্যাটা আমরা একটু যোগ করে দেখি আসলে কতটা গণসংখ্যা আছে। তাহলে এখানে 25 যোগ 27 যোগ 28 যোগ 31 যোগ 29 যোগ 28 যোগ 22, তো টোটাল হচ্ছে 190। তো এটা হচ্ছে 190, এটা হলো গণসংখ্যা, এন দ্বারা নির্দেশ করা হয় 190। এবং এ পাই এক্স আই এর সমষ্টি, অর্থাৎ এই বরাবর আমরা খাড়াখাড়িভাবে যে সংখ্যাগুলো দেওয়া আছে গুণফলের, সেই সংখ্যাগুলো কি করব? যোগ করব। তো এটাকে আমরা সামেশন এ পাই এক্স আই দ্বারা নির্দেশ করতে পারি। তো এখন দেখো আমরা যোগ করি, যোগ করলে কত পাই? এখানে আছে হচ্ছে 137.5, 137.5 যোগ 202.5, 202.5, এরপর 266 যোগ 356.5 যোগ 391.5 যোগ 434 যোগ 385। তো যোগ করলে আমরা কত পাচ্ছি? 2173, 2173 পাচ্ছি। আচ্ছা, এখানে লক্ষ্য রাখো, সামেশান এ পাই এক্স আই সমান 2173 এবং গণসংখ্যা হচ্ছে 190, এটা হচ্ছে আমাদের মোটের ঘর। তো এখন আমাদের বের করতে হবে কি? গড় নির্ণয় করতে হবে। অতএব গড় এক্স বার দ্বারা নির্দেশ করা হয়, গড় এক্স বার সমান সামেশান এ পাই এক্স আই ভাগ এন। তার মানে তুমি এখানে এভাবে লিখতে পারো, এটা এভাবে না লিখে আরেকভাবে লেখা যায়, সেটা হচ্ছে এ পাই এক্স আই এর সমষ্টি ভাগ এন। তো এ পাই এক্স আই এর সমষ্টি কত বের হলো? 2173 ভাগ এন। এন মানে কি? এন মানে গণসংখ্যা। তো এখানে এন হচ্ছে 190। তো ভাগ করলে আমরা কত পাবো?
দেখো 2173কে আমরা যদি 190 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে 11.436। তো এখানে দেখো 11.436, 11.436। তো এটাকে আমরা এখন দশমিক বিন্দুর পর 2 ঘর পর্যন্ত লিখব। 11.4। তো 2 ঘর পর্যন্ত লেখার সময় একটা বিষয় তোমাদের অবশ্যই মাথায় নিতে হবে, সেটা হচ্ছে দশমিক বিন্দুর পর 3 ঘর, 3 নাম্বার যেটা ঘর, সেই ঘরে যদি 5 থেকে 9-এর মধ্যে কোনো সংখ্যা হয় তাহলে সেখান থেকে 1 এসে তার আগের সংখ্যা অর্থাৎ 3-এর সাথে যোগ হবে। তো এখানে সংখ্যাটা কত হচ্ছে, দশমিক বিন্দুর পর 3 নাম্বার ঘরের সংখ্যাটা হচ্ছে 6। তাহলে এখান থেকে 1 এসে 3-এর সাথে যোগ হবে। তো যোগ হলে পরে কত হবে, 3 আর 1 4, তাহলে 11.44। তো এটাই হচ্ছে আমাদের কি গড়। তো এটা প্রায় লিখতে পারি আমরা, প্রায়। তো এখানে কি বলা হয়েছিল প্রশ্নে সেটা দেখো আগে। প্রশ্নে বলা হয়েছে যে নিচের উপাত্ত সমূহের গড় নির্ণয় করো। তো গড় হচ্ছে বয়সে ছিল, তো এটা বয়সে আমরা লিখতে পারি। অতএব নির্ণয় গড় বয়স 11.44 বছর প্রায়। তো এটা হলো আমাদের 13 নম্বরের সারণী থেকে গড় নির্ণয়। এর পরবর্তীতে আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে উপাত্তের আয়তলেখ আঁকবো। তো দেখো এই সারণী থেকে আমরা আয়তলেখ আঁকবো। আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমরা 13 নম্বর অঙ্ক থেকে সারণী থেকে আমরা আয়তলেখ অঙ্কন করব, সেহেতু আমাদের নির্ধারিত একটা আয়তলেখ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে এখানে দেখো বয়স দেওয়া আছে, বয়সটাকে আমরা শ্রেণীব্যাপ্তি দ্বারা প্রকাশ করব এবং এখানে গণসংখ্যা দেওয়া আছে, গণসংখ্যাটা লাস্টে লিখব। আর এখানে আমাদের নির্ণয় করতে হবে কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা ছকেই দেওয়া থাকবে। অতিরিক্ত তোমাদের যে কলামটা তৈরি করতে হবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো শ্রেণীব্যাপ্তিটা কত কত দেওয়া আছে সেই শ্রেণীব্যাপ্তিটা আমরা এখান থেকে উঠিয়ে নিতে পারি। 5 থেকে 6, 7 থেকে 8, 9 থেকে 10, 11 থেকে 12, 13 থেকে 14, এইভাবে 17 থেকে 18 পর্যন্ত। 5 থেকে 6, 7 থেকে 8, 9 থেকে 10, 11 থেকে 12, 13 থেকে 14, 15 থেকে 16, 17 থেকে 18। আচ্ছা দেখো, এখন আমরা এই শ্রেণী ব্যাপ্তিটা উঠায় নিলাম, যেটা বয়স সেটাই শ্রেণী ব্যাপ্তি আমরা হিসেবে নিয়েছি। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গণসংখ্যাটা উঠাইতে হবে। তো গণসংখ্যা কত আছে এখানে, 25, 27, 27, এরপর 28, 31, 29, 28, 31, 29, এরপর 28, 22, 28, 22। এখন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয় করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই শ্রেণীব্যাপ্তির নিম্ন যে সীমাটা আছে 5, এই 5-এর থেকে 0.5 বিয়োগ করতে হবে। তো দেখো আমরা 5 থেকে যদি 0.5 বাদ দিই তাহলে কত হয়, 5 মাইনাস 0.5 বিয়োগ করলে আমরা পাবো 4.5। 4.5 আর 6-এর সাথে অর্থাৎ সর্বোচ্চ সীমা যেটা দেওয়া আছে সংখ্যা, তার সাথে 0.5 যোগ করতে হয়। তো আমরা 6-এর সাথে যদি 0.5 যোগ করি, 6 যোগ 0.5, তাহলে আমরা পাবো 6.5। এই যে 6.5, এখানে 6.5। তো এভাবে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা নির্ণয় করতে হয়। প্রথম যে সর্বনিম্ন সংখ্যা তার থেকে 0.5 বাদ, আর
উচ্চ সীমা যেটা তার সাথে 0.5 যোগ। তাহলে এখানে 7 থেকে যদি আমরা 0.5 বাদ দিই তাহলে কত পাবো? 6.5 পাবো। আর 8-এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে 8.5। এরপর 16.5, 18-এর সাথে 0.5 যোগ করলে 18.5। তো এটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এখন এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার উপর ভিত্তি করেই আয়তলেখ অঙ্কন করতে হবে। তো দেখো এখানে আমাদের কিছু লেখা লিখতে হবে। সেটা হচ্ছে ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘর সমান 2 একক ধরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। এক্স অক্ষের মূলবিন্দু থেকে 4.5 ঘর পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে। তো আচ্ছা, এখন আমরা দেখো এখান থেকে আয়তলেখটা অঙ্কন করার চেষ্টা করি। তো আয়তলেখ অঙ্কন করার জন্য প্রথমে আমাদের একটা ছক কাগজ নিতে হবে। তো মনে করো যে এটা একটা আমাদের ছক কাগজ, আমি একটু উপরে নিচ্ছি। আচ্ছা, ছক কাগজে আমি এখানে তোমাদের কলম ব্যবহার করতেছি যাতে তোমাদের ভিডিওতে দেখতে স্পষ্ট হয়, এই জন্য। আর তোমরা পরীক্ষার খাতায় অবশ্যই রোল ব্যবহার করবে। তো দেখো এখানে আমরা এটাকে বলা হয় অনুভূমিক রেখা, সংক্ষেপে বলতে পারো এক্স অক্ষ, এবং লম্বাভাবে বা খাড়াখাড়িভাবে যে টানা হয় সেটা হচ্ছে লম্ব রেখা বা উলম্ব রেখা, সংক্ষেপে তুমি বলতে পারো ওয়াই অক্ষ। তো আচ্ছা, এখন আমরা এটাকে ওয়াই অক্ষ চিহ্নিত করি। ওয়াই, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যেখানে মিলিত হবে, যেখানে মিলিত হয়েছে সেটা হচ্ছে মূল বিন্দু ও, আর এটা হচ্ছে ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম, আর এটা হচ্ছে এক্স অক্ষ। তো আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখতে হবে। তো এখানে প্রথমে আমরা ভাঙ্গা চিহ্ন বোঝাবো। এখান থেকে দেখো, এই যে এখান থেকে শুরু করে এটা ভাঙ্গা চিহ্ন, এটা ভাঙ্গা চিহ্ন। আর এখান থেকে আমরা 5.5 থেকে লেখা শুরু করব। কত থেকে আছে এখানে? 5.5, সরি 4.5 পর্যন্ত। এই যে 4.5 থেকে লেখা শুরু করব। তো এখানে হচ্ছে 4.5, 4.5, এরপরে 6.5, 6.5, এরপর 8.5, 8.5, এরপরে হচ্ছে 10.5, 10.5, এরপরে হচ্ছে 12.5, এরপরে হচ্ছে 14.5, এরপর 16.5। আচ্ছা, এটা লিখতে পারো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। তো এখানে একটা কথা বলা হয়েছে, লক্ষ্য করো। ছক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি 5 ঘর সমান 2 একক। তার মানে এই যে এখানে লক্ষ্য করো, 1, 2, 3, 4, 5, এই 5 ঘরে আমরা 2 একক ধরছি, আবার 5 ঘরে 2 একক, আবার 5 ঘরে 2 একক। এভাবে আমরা যেহেতু শ্রেণীব্যাপ্তি প্রতি ক্ষেত্রে 2 করে আছে, তাহলে আমরা 5 ঘরে 2 একক ধরলাম, ধরে ধরে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা লিখলাম। এবার যে কাজটা করব সেটা হচ্ছে, এটা হলো গণসংখ্যা, গণসংখ্যা। তো গণসংখ্যাকে আমরা কি ধরছি? গণসংখ্যাকে ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক ধরে গণসংখ্যা আয়তলেখ আঁকা হলো। তো এখানে ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ 1 ঘরকে 1 একক ধরা হয়েছে। তাহলে এখানে
1 2 3 4 5, তো 5টা ঘরে 5 একক, 5। এরপর এটা আবার 5, 5 6 7 8 9 10, তাহলে এখানে 10। এরপর হচ্ছে এটা 15, তারপরে 20, 25, মানে 5 5 করে বাড়তিছে, 30, এরপর 35। আর দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে এখানে গণসংখ্যা সর্বোচ্চ কত আমাদের আছে, সর্বোচ্চ 31 পর্যন্ত আছে, তো 35 পর্যন্ত দিলেই হবে। তো 4.5-এর ঘরে গণসংখ্যা কত, যে 4 অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 4.5-এর ঘরে গণসংখ্যা হচ্ছে 25। তাহলে এখান থেকে আমরা 4.5-এর ঘর থেকে গণসংখ্যা 25-এ যাব। তো এটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমার জায়গায় আসলাম 4.5-এর জায়গায়, আর গণসংখ্যা কত আছে 5। তো এই যে এটা তো আমাদের ওয়াই অক্ষটা হচ্ছে তো গণসংখ্যা, তো এখান থেকে আমাদের 25 ঘর উপরে যেতে হবে। তার মানে এই যে 5 ঘর, 10 ঘর, 15 ঘর, 20 ঘর, 25 ঘর, তার মানে একটা, এই যে এককের পিছনে অর্থাৎ 5টা করে ঘর আছে, তো এখানে 5টা ঘরে এখানে 25, তার মানে যে এখানে যেতে হবে, এখান থেকে এ পর্যন্ত নিতে হবে এটা। তো দিয়ে এটাকে আমরা কি করব, এখন এইটাকে এই যে স্কেল ধরে সুন্দর করে দাগ টানবো, এটাই বরাবর টানতে হবে। এরপর 6.5-এর ঘরে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 6.5-এর ঘরে কত আছে গণসংখ্যা 27। তো দেখো এই যে 6.5-এর ঘরে 27, তো এখান থেকে তো 25 আসছেই, এই যে এখান একটা করে বড় বর্গের মধ্যে 5 করে আছে একক, তাহলে 5 10 15 20 25, তো কত পর্যন্ত আছে 27, তো 27 হচ্ছে এই যে 26 27, তার মানে এখানে, এখান থেকে 27, তো 27 এ পর্যন্ত টেনে দিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখি 8.5-এর ঘরে গণসংখ্যা কত, 28। 8.5-এর ঘরে গণসংখ্যা 28, তো 28 এখান থেকে আছে 27, আর এক ঘর উপরে উঠতে হবে, তো এটা হচ্ছে 28। 28 এই পর্যন্ত দাগ দাও। আচ্ছা, এরপর এই যে 10.5-এর ঘরে গণসংখ্যা কত, 31। তো 10.5 অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এর ঘরে কত হবে 31, তো এখান থেকে ছিল আমাদের এই যে এটা 30, 31 এ পর্যন্ত, এই যে এটা দেখো 30-এর ঘর, 30, আর এটা হচ্ছে এক ঘর উপরে দিলে 31 পাবো। তাহলে এটা টেনে দাও, এরপর এটা এখান থেকে এভাবে টেনে দিতে হবে। আচ্ছা, 12.5-এর ঘরে গণসংখ্যা 29, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 12.5-এর ঘরে গণসংখ্যা কত 29, এই যে এটা হলো 30, এই যে এটা 30-এর লাইন, 30, তো এক ঘর নিচে যেতে হবে, তাহলে আমরা পেয়ে যাব কত 29, তো এক ঘর নিচে এসে 29 পাইলাম। তো দেখো এটা টেনে যাও এ পর্যন্ত, 29 পর্যন্ত টেনে দেবো। আচ্ছা, তার পরবর্তীতে কি আছে, 14.5-এর ঘরে গণসংখ্যা হচ্ছে 28, তো 14.5-এর ঘরে গণসংখ্যা হচ্ছে 28, তো 28 মানে যেটা 30-এর ঘর, 30 থেকে আমরা 2 ঘর নিচে নামলে আমরা 28 পাবো, তো 2 ঘর নিচে নামছি, নিচে নেমে আমরা কত পাইলাম 28 পাইলাম, এটা হচ্ছে 28। 28, এর পরবর্তীতে আমরা পাচ্ছি কি দেখো, এই যে 16.5, 16.5-এর ঘরে গণসংখ্যা কত পাবো 22,
তো 16.5-এর ঘরে গণসংখ্যা হচ্ছে 22। তো এটা হচ্ছে 20-এর লাইন, এটা 20, 2 ঘর তাহলে উপরে উঠতে হবে, 22 যেতে হলে 21, 22 যেখানে, এটা হলো 22। আচ্ছা, এ হলো আমাদের গণসংখ্যা অঙ্কন করলাম। এখন এটাকে তোমরা সুন্দরভাবে তোমরা রোল দিয়ে ভরাট করবে। তা আমি এটা মার্কার কলম দিয়ে তোমাদের ভরাট করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে রোল দিয়ে তোমরা সুন্দর করে ভরাট করবে। আচ্ছা দেখো, এখন সবগুলা ভরাট করে দিয়ে দিই একসাথে, এখন মিশাবো। চারিধার আমরা একটু সতর্কভাবে টানলাম যাতে বাহিরে না যায়। এরপর ভিতরে তুমি তোমার দ্রুততার গতিতে এটা অঙ্কন করতে পারবে। তবে তোমরা পরীক্ষায় অবশ্যই মার্কার কলম ব্যবহার করবে না। তো এই হচ্ছে আমাদের আয়তলেখ অঙ্কন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আয়তলেখ অঙ্কনটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো এভাবে তোমরা এর সাথে স্ট্যাপলারিং করবে, তাহলেই আয়তলেখ অঙ্কনটা কমপ্লিট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো ক্লাস এতটুকুই। আগামী পর্বে আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। ধন্যবাদ সবাইকে।